সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী আনিসুল হককে সম্বর্ধনা দিতে গিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি মোটর সাইকেলে আগুন দেয়া হয়। এর আগে অন্যান্য রাজনৈতিক দলে অভ্যন্তরীণ কোন্দলের জেরে হানাহানির ঘটনা আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে। এ নিয়ে আজকে সম্পাদকীয় রাজনৈতিক দলে গৃহবিবাদ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং কাজী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া অনলাইনে যুক্ত হয়েছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। দর্শক, আপনারাও এই আলোচনা অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে আসছি প্রধান শিরোনামগুলো। আইনমন্ত্রীর সামনেই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আগুন। বক্তব্য শেষ না করেই চলে গেলেন মন্ত্রী। বেগম জিয়া করোনার টিকা নেবেন কি না কাটেনি ধোঁয়াশা। দলের নেতারা বলছেন চিকিৎসকের পরামর্শেই চূড়ান্ত সিদ্ধান্ত। পুলিশ ভ্যান বা হাসপাতাল থেকে একের পর এক পালাচ্ছে আসামি। দায় নিতে নারাজ কারা কর্তৃপক্ষ। অসতর্কতা আর দায়িত্বে অবহেলাই কারণ। কথার ফাঁদে ফেলে অজ্ঞাত স্থানে নিয়ে তোলা হয় অশালীন ছবি, ব্যবহার করা হয় নারীদেরও। রংপুরে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের 11 সদস্য গ্রেফতার। এবং কানাডা থেকে ঢাকায় বিমানের নতুন -8 শ্বেত বলাকা। 14ই মার্চ বাণিজ্যিক যাত্রা শুরু। চলতি মাসেই ঢাকা টরন্টো ফ্লাইট। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমি প্রথমে কাজী আব্দুল ওয়াদুদ দ্বারা আপনাকে দিয়েই শুরু করতে চাই। আজকে যেই দুই গ্রুপের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মেয়র প্রার্থী, তারা প্রার্থী হতে চান। তো এই দুটি গ্রুপের ভিতরে আসলে সংঘর্ষটি হয়েছে এবং সেটি আইনমন্ত্রীর উপস্থিতিতেই হয়েছে এবং সম্বর্ধনা অনুষ্ঠানে। বিষয়টি হচ্ছে যে বিষয়টি এমন কি না যে আওয়ামী লীগের টিকিটে যদি কোনোভাবে প্রার্থিতা নিশ্চিত করা যায়, তাহলেই যেহেতু সেটি করা যাবে এবং সেই আধিপত্য এবং সেই শক্তি দেখানোর জায়গাতেই এক ধরনের তৃণমূল, আপনাদের তৃণমূলেও এক ধরনের আসলে বিপদ, একে অপরের বিরুদ্ধে যে তৎপর হওয়া এবং অন্তর্কোন্দলের যে উদ্ভব সেটি হচ্ছে, এবং সেটি আসলে সামগ্রিক নির্বাচনী যেই অবস্থা সেটির কারণেও সেটি আসলে এক ধরনের বাতাস পাচ্ছে। এটি মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক এবং দর্শক শ্রোতাকে। আসলে রাজনৈতিক শিষ্টাচারের অভাব তো বাংলাদেশে রয়েছেই। এটা তো আজকের বিষয় না, এটা দীর্ঘদিন ধরেই এর চাষাবাদ হচ্ছে বিভিন্নভাবে, দলে দলে, দলের ভিতরে, দলের বাইরে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শিষ্টাচারের এবং সহিষ্ণুতার অভাব আছে। শুধু বাংলাদেশেই যে এর বহিঃপ্রকাশ হচ্ছে এমন না, পৃথিবীর অপরাপর সব দেশেই এই ধরনের বিষয়গুলো হচ্ছে। এখন আমি মনে করি, আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে মনে করি এটি খুবই অশালীন। আমাদের রাজনীতিক কর্মী যারা এবং রাজনীতি যারা করি, রাজনীতির নামে যারা বলে বেড়ায়, পরিচয় দিয়ে বেড়ায় যে আমি অমুক দলের অমুক, আমি তমুক, আমি মেয়র, আমি MP, আমি অমুক, এইসব মানুষগুলোর অন্ততপক্ষে সহিষ্ণুতার জায়গায় ফিরে আসা দরকার, যারা অসহিষ্ণু আছেন। তাই বলে রাজনীতির মধ্যে যে প্রতিযোগিতা থাকবে না, প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, এমন কথা না। এই প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা এমন কখনো কখনো সহিংসতায় রূপ নেয়, যেখানে দলের কর্মীরা দুই পক্ষে বিভাজিত হয়ে যায়, সমর্থকরা বিভাজিত হয়ে যায়, দলের বলবো না, সমর্থকরা বিভাজিত হয়ে যায়। এই জায়গাগুলো আমাদের মতো যারা নেতাকর্মী যে লেভেলে যে আছি তাদের এটা দেখা উচিত। অন্ততপক্ষে আজকের এই বিষয়টা খুবই দুঃখজনক এবং আমি রাজনৈতিক কর্মী হিসাবে এটা নিন্দা জানাই যে একজন মাননীয় সম্মানিত একজন ব্যক্তিকে আমরা সম্বর্ধনা দিব, সেইখানে আমি আমার শক্তি আরেকজনের শক্তি দেখাতে গিয়ে একটি অরাজক অবস্থা সৃষ্টি করা হবে। সেখানে সাধারণ মানুষ অথবা সমর্থক, যার সমর্থক আহত হবে অথবা জানমালের সম্পদের ক্ষতি হবে, এটি নিশ্চয়ই কাম্য নয়। সেই জায়গায় অবশ্য এর পেছনে আসলে কারণটা কি সেটা আমি এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। বলতে চাচ্ছি
শুধু একটি দলের মধ্যেই বিষয়টা সীমিত না। আপনি এনেছেন আজকে যেহেতু আমরা সরকার পরিচালনা করছি, আমাদের দলে হয়েছে, এটাকে আমি নিশ্চয়ই নিন্দনীয় হিসাবে দেখব। প্রত্যেক দলের মধ্যে এটা হয়। এমন কি হয় কি জানেন তো, কর্মীরা কত বড় অসহনশীল আচরণ করে। এই কয়দিন আগে বিএনপির কোনো একটা সভা কেন্দ্র করে এই রাজশাহীতে আমি আপনার দলটা জানতে চাচ্ছি, বসা জায়গা নিয়ে ক্ষমতাসীন আমি দলের বলছি আপনাদের কেন হচ্ছে? আপনারটা আপনি বলুন, আমি পরে এখানে ক্ষমতাহীন আর জিজ্ঞেস করব। ক্ষমতাহীন আর ক্ষমতাশীলদের বিষয় নয়, এখানে বিষয় হচ্ছে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক শিষ্টাচারের যে একটি মানে সুস্পষ্ট লঙ্ঘন আছে, অনেক জায়গায় আছে। তার মধ্যে আজকেরটা আমাদের দলের মধ্যে দেখা গেল। বললাম না যে কর্মীদের মধ্যে এমন অসহনশীলতা হয়েছে যে সামনে পিছনে বসা নিয়ে ঘুষাঘুষি, মারামারি, ফাটাফাটি, চেয়ার তোলাতুলি, এর মাথাও ফাটিয়ে দিচ্ছে। এই বিষয়গুলো এটা নিঃসন্দেহে রাজনৈতিক যারা আমরা নেতৃবৃন্দ রয়েছি আমাদের সামগ্রিক, যেহেতু আপনাদের দল অনেকদিন ধরে ক্ষমতায় আছে, দাঁড়া ভাই, আপনাদের দল অনেকদিন ধরে ক্ষমতায় আছে এবং সেই ক্ষেত্রে মানে নেতা কর্মীদের ভিতরে, গ্রুপের ভিতরে চাওয়া পাওয়ার যে মানে ওরা পাচ্ছে আমরা পাচ্ছি না, এই ধরনের বিষয় থেকে এরকম বিষয় তো অবশ্যই কাজ করে, কেন করবে না? এটা তো আমি মানুষ, আপনি মানুষ, ওরাও মানুষ, সবাই তো দল পার্টি করে, সবাই দল পার্টি করে ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার মসনদে বসতে চায়, খুব স্বাভাবিক। সেই জায়গাগুলো এই সময়টা কোথাও কোথাও এই সহিংস রূপ নিচ্ছে, এটা ঠিক কাজ হচ্ছে না। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একদম যথেষ্ট দ্রুত পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই জায়গাটাই দেখতে হবে যে আমাদের রাজনীতি যারা আমরা যে লেভেলের নেতা রয়েছি, আমাদের এই জায়গাটাকে খুব অ্যাড্রেস করতে হবে। কোন তিরস্কার আমার দলে হয়ে জন্য আজকে সামাবাই তিরস্কৃত করবে, একটা রেফারেন্স দিবে, এইটি আমি দেব, এটি না করে বরং আমাদের হওয়া উচিত এরকমটি যে এই ঘটনাটা নিন্দনীয়, সকলে বলবে নিন্দনীয়। তাহলে হবে কি, একটা পর্যায়ে গিয়ে এই নিন্দার দায়টা ওই কর্মী, সমর্থক, ছোট টায়ারের নেতা, বড় টায়ারের নিচে যাবে না। তখন আমি যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে এমন এক সময় এই ঘটনাটি ঘটছে বা সাম্প্রতিক আরো ঘটনা ঘটেছে যখন বিএনপি তারা ঘোষণা দিচ্ছে যে তারা এক দফার আন্দোলনের দিকে যাচ্ছে এবং আপনারা বলছেন যে আপনারা সেটি প্রতিরোধ করবেন এবং সেটি রাজনৈতিকভাবে প্রতিরোধ করবেন। সেখানে যদি ক্ষমতাসীন দলের যদি তৃণমূলে যদি এই অবস্থা হয়, সেটি আসলে কিভাবে সম্ভব হবে সেটি আমি আপনার কাছে পরে জানতে চাইবো। আমি শামাবায়েদ আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে মানে মোটা দাগে যেটি দেখা যায় যে যারা ক্ষমতায় থাকেন তাদের নেতাকর্মীদের ভিতরে এক ধরনের পাওয়া না পাওয়ার থেকে এক ধরনের গ্রুপিং তৈরি হয়, কিন্তু বিরোধী দলে যারা থাকেন তাদের মানে আন্দোলন এবং মানে নানান ধরনের কারণে তাদের ভিতরে এক ধরনের একাট্টা ভাব দেখা যায়, সাধারণত দেখা যায়। কিন্তু সেটি মানে বিএনপির ক্ষেত্রে অনেক সময় অনুপস্থিত দেখা গেছে। যেমন দারাভাই বলছিলেন যে কোনো কোনো সভার ক্ষেত্রে এক গ্রুপ আরেক গ্রুপের দিকে চেয়ার ছুঁড়ে মারছে। তো বিএনপির ভেতরে যে অন্তর্কোন্দল, সেটির পেছনে আসলে কারণ কি? বিএনপির ভেতরে যে গৃহবিবাদ, সেটির পেছনে আসলে কারণ কি? ধন্যবাদ আপনাকে। আপনি যে গৃহ বিবাদ শব্দটি ব্যবহার করলেন সেটার সাথে আমি একমত নই। গৃহ বিবাদ কোনো কিছু নেই। সবচেয়ে সেটা প্রধান আমার কাছে মনে হয় কারণ, সেটা হচ্ছে যত বড় রাজনৈতিক দল তত বেশি নেতা, তত বেশি কর্মী, এবং নেতা কর্মীদের ভেতরে নিজেদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা, পদ পাওয়ার প্রতিযোগিতা, এগুলো থাকবেই। আওয়ামী লীগের মতো দলেও আছে, বিএনপিতেও আছে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল যেটা ওয়ার্ড পর্যন্ত যেখানে আপনার সংগঠন আছে, বিএনপির ওয়ার্ড লেভেল পর্যন্ত সংগঠন আছে, আওয়ামী লীগেরও ওয়ার্ড লেভেল পর্যন্ত সংগঠন আছে, সেক্ষেত্রে পদের প্রতিযোগিতা, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। আমরা দেখেছি, আপনি যেই উদাহরণটি টেনের প্রথমে দারাভাইকে প্রশ্ন করলেন, এখানে আমি একটা কারণ হচ্ছে নেতৃত্বের প্রতিযোগিতা। দ্বিতীয় কারণ হচ্ছে এখন এই আমলে গত 12 বছরে এটা যেমন মাহবুব তালুকদার, ওয়ান অফ দ্য যে নির্বাচন কমিশনের যে ইলেকশন কমিশনার, উনি বলেছেন যে লোকাল ইলেকশনেও অনিয়মের একটি মডেল তৈরি করা হয়েছে। তার মানে হচ্ছে যে আপনি যেটা বললেন, ইঙ্গিত করেছেন যে যদি নৌকাটা এনশিওর করা যায় যে মেয়র প্রার্থী অথবা চেয়ারম্যান প্রার্থী নৌকা পাচ্ছে, তাহলে কিন্তু তার বিজয়টা নিশ্চিত হচ্ছে। কারণ যেহেতু এখন নির্বাচন হয় না, দুই মেয়রের মধ্যে মারামারি আইনমন্ত্রীর সামনে একটা কারণে হয়েছে যে কে নেতৃত্বের প্রতিযোগিতা এবং কে নৌকা পাবে সেটা নিয়ে প্রতিযোগিতা। নৌকা পেলেই কিন্তু বর্তমান বাস্তবতায় এটা প্রমাণিত যে আর তার মানে পরাজিত হওয়ার কোনো চান্স নাই, সে বিজয়ী হবে। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য হচ্ছে, বিএনপিতে যখন হতে পারে কেন, আপনার বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠন আছে, মূল দল আছে, তাদের নিজেদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। পার্থক্য হচ্ছে যে প্রতিযোগিতা এক জিনিস, আরেকটা হচ্ছে যে আমাকে শেষ করতে দিচ্ছেন না। আমি তো প্রশ্ন তো আমাকে করতে, আমি প্রশ্ন না
আপনার প্রশ্নটা আমি জানি কি প্রশ্ন করছেন। আমার কথা হচ্ছে যে নেতৃত্বের প্রতিযোগিতার কারণেই একটা সভায় বা একটা জনসভায় নিজেদের মধ্যে গন্ডগোল হয়। গন্ডগোল কিন্তু যখন যারা মঞ্চে থাকে, প্রতিযোগিতার কারণে প্রশ্ন মানে গন্ডগোল হয় সেই জায়গায় সেই জায়গাটিতে আমি একটু জানতে চাইছি, মানে প্রতিযোগিতা তো হবেই, কিন্তু সেখানে চেয়ার ছোড়াছুড়ি সেটাকে আপনি প্রতিযোগিতা বলছেন কিনা? ভাই যখন মানুষ ইমোশনাল হয়ে যায় তখন সামনে চেয়ার আছে না টেবিল আছে এটা কিন্তু কেউ দেখে না। এটা হচ্ছে বাস্তবতা। কারণ আমি তৃণমূলের রাজনীতি করি, উনিও তৃণমূলের রাজনীতি করে, আমরা জানি ঘটনা এরকম ঘটতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে মঞ্চে যারা থাকেন সেই নেতৃত্বকে আলটিমেটলি যারা সামনে বসে আছে, যারা চেয়ার ছোড়াছুড়ি করার চেষ্টা করছে, তারা মেনে নিচ্ছে নাকি? আইনমন্ত্রীকে কিন্তু ওই সভা ত্যাগ করতে হয়েছে, কারণ মেয়র প্রার্থীরা আইনমন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী তাকে আইনমন্ত্রী বানিয়েছে জন্য সে আইনমন্ত্রী, কিন্তু আওয়ামী লীগের সংগঠনের ভিতরে ওনাকে কিন্তু মেয়র প্রার্থীরা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। এই কারণে উনি মঞ্চে বসে থাকা অবস্থায় মারামারি হচ্ছে এবং মারামারি অবস্থায় ওনাকে মঞ্চ থেকে ছেড়ে বক্তৃতা না দিয়ে চলে যেতে হচ্ছে। বিএনপিতে ঘটনা ঘটলে যেটা হয় যে মঞ্চে যারা বসে থাকে তারা সেই গন্ডগোলকে প্রশমিত করার চেষ্টা করে এবং আলটিমেটলি নেতাকর্মীরা শান্ত হয়ে সভাটা সুন্দর মতো শেষ হয়। বাস্তবতা আতিক সাহেবের নির্বাচনে, মেয়র সিটি কর্পোরেশন নির্বাচনে আতিক সাহেবের সামনে আমরা দেখি না চেয়ার ছড়াছড়ি হচ্ছে। ওনাদের ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বের কারণে কত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে গত 12-13 বছরে। আপনাদের সময় টিভির কাছে সেই রিপোর্ট নিশ্চয়ই আছে। ছাত্রলীগের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, যুবলীগের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। আরেকটা হচ্ছে পাওয়া না পাওয়া, খাওয়া না খাওয়া, কে কত বেশি দুর্নীতি করে পয়সা বানাচ্ছে, কে কত কাকে ফাঁকি দিয়ে কে বেশি বানায় নিচ্ছে। এই কারণেও কিন্তু সরকারি দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বটা বেশি থাকে, কারণ কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, কেউ ভাগটা বেশি পাচ্ছে কেউ ভাগটা কম পাচ্ছে। যে কম পাচ্ছে সে যে ভাগ, আমি যদি জানতে পারি বিরোধী দলে কেন মানে এটা হয়, সেটা আপনি বলছেন সেখানে অনেক কারণ দেখাচ্ছেন। আপনি মনে করতে পারেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী দলে আছে তাই বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্বল দল নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অত্যন্ত শক্তিশালী সংগঠন, যেখানে আমাদের তৃণমূল পর্যন্ত এখনো প্রত্যেকটি অঙ্গ সংগঠন শক্তিশালী। ছাত্রদল, যুবদল পুলিশ দ্বারা প্রতিদিন মার খাচ্ছে, নিগৃহীত হচ্ছে, রিমান্ডে যাচ্ছে। এখন গতকালকে আমাদের ছাত্র দলের নেতাকর্মীদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে যে অন্তর্দ্বন্দ্ব থাকতেই পারে। মানে সেটা কি আপনি শক্তিরই বহিঃপ্রকাশ বলছেন? অবশ্যই শক্তির বহিঃপ্রকাশ। যে সোহরাব হাসান, আপনার কাছে আমি জানতে চাই সেটি হচ্ছে যে আপনি এই যে অন্তর্দ্বন্দ্ব বলে বা গৃহবিরাজ যেটি আমরা শিরোনাম দিয়েছি, যদিও সেটি সামাওয়াদ আপত্তি জানিয়েছেন, তারপরে আপনার কি মনে হয় যে এই যে রাজনৈতিক দলের ভেতরে যে এই গন্ডগোল সেটি কি আসলে শক্তির বহিঃপ্রকাশ নাকি দুর্বলতার বহিঃপ্রকাশ? ধন্যবাদ অমর ভাই। বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল চলে নীতি আদর্শের ভিত্তিতে, তার একটি পরিকল্পনা থাকে, কর্মসূচি থাকে, তার ভিত্তিতে। সেটি সরকারি দল হোক, বিরোধী দল। সরকারি দল হলে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড সহ তার কর্মসূচিটা একটু বিস্তৃত থাকে। বিরোধী দল হলে বিরোধী দল জনগণের কাছে যাবে, তার কর্মসূচি ব্যাখ্যা করবে, তারা ক্ষমতায় থাকতে কি করেছে, ভবিষ্যতে কি করতে চায় এটি বলবে। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা এখন দাঁড়িয়েছে যে পেশি শক্তির জোর, আর সেটি দলের ভিতরে এবং দলের বাইরেও। আর সামাওয়াদ বললেন যে এটি ক্ষমতাসীন দলের মধ্যেই, সেটি হলে কিন্তু বিএনপি স্বস্তি লাভ করতে পারত। কিন্তু আমরা দেখেছি যে বিএনপির ছাত্র দলের কমিটি নিয়ে, যুব দলের কমিটি নিয়ে দলীয় তাদের কেন্দ্রীয় অফিস পর্যন্ত তালাবদ্ধ করে রাখা হয়েছে। বিভিন্ন সভা সমাবেশ এবং এই অন্তর্দ্বন্দ্ব বিরোধী দলে কম, কিন্তু বিএনপিতে অবশ্যই আছে। আওয়ামী লীগের যে ঘটনাটি ঘটলে, আপনি যে এটা ব্রাহ্মণবাড়িয়ার কথা বললেন, এইখানে আসলে কর্তৃত্ব দেখানো, নেতৃত্ব মানে মন্ত্রীর সামনে কে ক্ষমতাটা বেশি দেখাতে পারবে, এটি নিয়ে দুই পক্ষের ক্ষমতা প্রদর্শন, শক্তি প্রদর্শন এবং একে অপরকে ঘায়েল করার চেষ্টা। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপ, এক গ্রুপ আর এক গ্রুপকে রুম থেকে বের করে দিয়েছে এবং তাদের পরীক্ষা ছিল একদিন পর। এর আগে আমরা দেখেছি এই যে রাজশাহীর কথা আপনি বললেন, রাজশাহী জনসভা, বিএনপির জনসভা, সেখানে বিরোধী দল তাদের কিন্তু সহিষ্ণু থাকা উচিত এবং তাদেরকে অনেক কষ্ট, সংগ্রাম, লড়াই করেই এই জনসভাগুলো করতে হচ্ছে এবং মানুষের সাধারণ সাধারণ কর্মীদের অনেক কষ্ট করেই তারা যাচ্ছে। কিন্তু বসা নিয়ে এই যে বিরোধ, তাই এখানেই হচ্ছে যে ঠিক নীতি আদর্শের জায়গায় রাজনীতিটা আর নেই।
আর সেটি সরকারি দলের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, বিরোধী দলের ক্ষেত্রেও আমরা সেটি দেখছি যে যখনই পদ না পায় বিক্ষুব্ধ হন, অথবা অথবা কমিটি ভেঙে দেওয়ার দাবি করেন, মিছিল করেন, সমাবেশ করেন। যে কাজটি হওয়া উচিত, যে দলীয়, যে আওয়ামী লীগ এতদিন ধরে দাবি করে আসছিল যে আওয়ামী লীগ সবচেয়ে সুশৃঙ্খল দল, কিন্তু এই পৌরসভা নির্বাচন, এর আগে উপজেলা নির্বাচন, এই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে সেই তার যে শৃঙ্খলা, তার যে কমান্ড অর্থাৎ কর্তৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের, সেটি কিন্তু অনেকেই মানছে না। এমনকি সিটি কর্পোরেশন নির্বাচনে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দেখলাম যে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থী বেশি, এবং বিদ্রোহী প্রার্থী বেশ কয়েকজন জয়ী হয়েছে। তাহলে দলের কর্তৃত্ব কোথায় থাকলো? এবং পরবর্তীকালে আবার তাদেরকে নিয়ে নেওয়া হয়, তাদেরকে গ্রহণ করা হয়। তাহলে এই যে মনোনয়ন দেয়া না দেয়ার, মানে তাহলে হয় দলের নেতৃত্ব ভুল করেছে, সঠিক লোককে মনোনয়ন দেয়নি, অথবা অথবা যিনি বিদ্রোহী তার শক্তি দলের চেয়ে বেশি, এবং যে কারণে তিনি বিদ্রোহী প্রার্থী হয়েও জয়লাভ করতে পারতেন। আরেকটি হচ্ছে যে এই প্রেস ক্লাবের সামনে যে ঘটনা ঘটলো, বা অন্যান্য ক্ষেত্রে এখন রাজনৈতিক, এই যে আপনি গৃহ বিবাদের কথা বললেন বা রাজনৈতিক বিরোধের কথা বললেন, এটি কিন্তু এখন দলের মধ্যে শুধু সীমাবদ্ধ নয়। আপনি দেখুন যে রাজশাহীতে বিএনপি সমাবেশ ডেকেছে, বিএনপি সমাবেশ আমরা নিশ্চয়ই আমরা ওই প্রসঙ্গে পরে আবার আসবো। আমি এখন একটু কাজী আব্দুল ওয়াদুদ দ্বারা আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যেটি বলা হচ্ছে যে মানে সঠিক লোককে কেন্দ্র, মানে তৃণমূলকে বুঝতে পারছে কিনা, সেটি নিয়ে কিন্তু নানান সময়ই প্রশ্ন উঠছে, এবং সে কারণে আসলে বিদ্রোহী প্রার্থীরও জন্ম হচ্ছে, এবং অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থীরা বেরিয়েও আসছেন। এর পাশাপাশি আমি যেটি বলেছিলাম যে আমি আপনার কাছে আবারও জানতে চাই, সেটি হচ্ছে যে মানে বিএনপি যেই এক দফার আন্দোলন এবং আরও জোরদার আন্দোলনের কথা বলছে, সেই মুহূর্তে আপনাদের তৃণমূলের ভিতরে যদি এই অনৈক্য দেখা যায়, এবং সেটিতে আপনারা যেটি বলছেন যে হ্যাঁ বিএনপিকে আপনারা রাজনৈতিকভাবে রাজপথেই মোকাবেলা করবেন, তো সাংগঠনিক অবস্থা যদি এই হয় তাহলে সেটি আসলে কিভাবে সম্ভব? না, অসম্ভব কিছু নয়, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ সেরকমই একটা দল, সে তার লক্ষ্য থেকে বিচ্যুত কখনো হয় না। জনগণের প্রয়োজনে এবং জনকল্যাণের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল থেকে একদম উচ্চ লেভেল পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা একভাবে আন্দোলন সংগ্রাম করে জনগণের অধিকার আদায় করেছে এবং ভবিষ্যতে করবে, আর এখন তো সরকার পরিচালনা করছে। হ্যাঁ, কিছু বিভেদ হবেই, কারণ এটি একটি জনবহুল দেশ, এটি একটি সাংঘাতিক রকমের একটি সাংঘাতিক অবস্থা কেন্দ্র বুঝতে পারছে কিনা আমি সেটা বলবো। এটি একটি সাংঘাতিক অবস্থা যে এত ছোট একটি দেশে এত সম্পৃক্ত সম্পন্ন একটি রাজনৈতিক দল, যারা কি বলবো মাল্টি ক্লাস তো পলিটিক্স আমাদের, তাই না? আমাদের দলে সব শ্রেণীর পেশারই মানুষজনের সংমিশ্রণ রয়েছে। সেটাকে সঠিক শতভাগ নিরূপণ করা কিছুটা সমস্যা হতে পারে। তবে আমার যেটা মনে হয় 90-95% ক্ষেত্রে আমাদের দল তৃণমূলকে বোঝে, কারণ আমাদের দলের নেতা জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি তৃণমূলের ওয়ার্ড লেভেল ঠিক না বলবো না আমি, থানা লেভেল থেকে ইউনিয়ন লেভেলের অনেক নেতাকে উনি পার্সোনালি চেনেন এবং তাদের নাম করে খোঁজ নেন এবং বলতে পারেন। সেই ক্ষেত্রে আমরা যারা মধ্য জায়গায় রয়েছি, তৃণমূল থেকে একদম নেত্রী পর্যন্ত, যে আমরা বিভিন্ন তথ্য দিয়ে আমরা সহযোগিতা করি, এইসব জায়গায় কেউ হয়তো আমাদের ব্যক্তি স্বার্থের কারণে ভুল তথ্য দিয়ে কিছু মিসগাইড করি। যেমন সাংবাদিক সৌরভ ভাই বলছিলেন যে কিছু ক্ষেত্রে কি বলে বিদ্রোহীরা পাশ করে আসছে। এটা তো শুধু আজকের কথা নয়, এটা শুধু আমাদের দেশেই যে আমরাই যে পারবো এমন না, অনেক জায়গাতে এই ব্যত্যয়গুলো অল্প হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে, আমি যদি নিরপেক্ষভাবে বলি, 90-95% ক্ষেত্রে আমরা কিন্তু এই জায়গাটা সাকসেস। আর আমার কি বলে আমাদের শামা ওবায়দ যে আলোচনার কথা বলছিল, আমি কিন্তু কোনো দলকে অ্যাটাক করে বলিনি। বিএনপির এই অরাজক অবস্থার সিচুয়েশন কিন্তু আমরা জানি। বিএনপিকে যেমন সাংবাদিক আমাদের সোহরাব হোসেন ভাইও অনেকগুলো উল্লেখ করলো, তাদের এমন অবস্থা হয় যে নিজেদের পার্টি অফিস লাঠি দিয়ে ভেঙে চুরে মেরে বের করে দিয়ে তালা মেরে দেয়। এরকম অবস্থা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় আমাদের দলে কখনো এত বড় মানে কি বলে দুঃসংবাদ কখনো আসেনি। হ্যাঁ, কসবায় আমাদের মন্ত্রীর সামনে দুটি উচ্ছৃঙ্খল জনতা এবং দুটি কি বলে ওই যে ক্যান্ডিডেট, তারা উচ্ছৃঙ্খলতার পরিচয় দিয়েছে, এবং আমাদের দলে কিন্তু একটা শাসন ব্যবস্থা আছে।
এবং দেখবেন তাদের একটা দলীয়ভাবে নিরূপণ হবে এবং তারা শোকজ হবে, তারা সাসপেন্ডেড হবে এবং তারা কখন আর দলে ফেরত আসতে খুব পথে পথে ঘুরতে হয়। আওয়ামী লীগ কিন্তু কঠিন একটা দল, নিজের দলের মধ্যে ভুল করলে তাদের অনেক শাস্তি পেতে হয় এবং সেই জন্য বহু নেতা বহু জায়গায় হারিয়েও যায়। আর দেখা যায় সেসব নেতা কিছু করতে না পারে অন্য দলে যোগদান করে বেড়ায়। এরকম কিন্তু আওয়ামী লীগের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গায় বলছি আওয়ামী লীগ কিন্তু একটা পথ নির্দেশিত দল, যারা নির্দেশনা দিতে পারে এবং তারা একটি গন্তব্যে পৌঁছে যেতে পারে ঠিক মতন, পারবে এবং আমার বিশ্বাস পারবে। আমরা ঘটনার পরেও আপনি বলছেন যে নিঃসন্দেহে পারবে, খোদা না করে যদি কোনো রকম কোনো বৈরী সিচুয়েশন বাংলাদেশে আসে, বৈরী অবস্থা সৃষ্টি করা যে পায়তারা বিএনপি রাজনৈতিকভাবে এই যে আস্ফালন এবং মানে কি বলবো খুনিদের মতো কথা বলছে যে পারলে খুন করে ফেলে দিবে বিএনপির। আজকাল দেখুন বিএনপি যে আন্দোলন সংগ্রামে জনগণের সাথে থাকবে, কি করে থাকবে? একটি রাজনৈতিক নেতা ধরেন একটা জেলার হোক, মহানগরের হোক, অথবা একটা কি বলে সেন্ট্রাল হোক, সেই জনসভায় বলে মেরে ফেলো, কেটে ফেলো, এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। কারণ এই দলটির সৃষ্টি শিষ্টাচার বহির্ভূত হবে। বলে কি যেমন এমন বাজে কথা বলে যে ৭৫-এর কথা বলে মানে খুন করেছিল আর কি, মানে অন্য নেতা খুন করেছিল, তাই তারা এই কথা বলে। আমরা তো বলি না। জি, আপনাকে ধন্যবাদ। শামা ওবায়েদ, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে মানে অনেক সময় বলা হয় যে সেটি হচ্ছে যে মানে বিএনপির যে শীর্ষ নেতৃত্ব, সেই শীর্ষ নেতৃত্বের একজন তো এমনিতে পুরোপুরি রাজনীতি থেকে একদমই দূরে, আরেকজন হচ্ছেন লন্ডনে আছেন এবং সেই কারণেই মানে কার অনুসারীকে এরকম কিছু বিষয় আসলে থেকেই বিভিন্ন ধরনের গ্রুপিং এবং সেই গ্রুপিং থেকে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে, সেটি অনেক রাজনৈতিক বিশ্লেষক বলে থাকেন আর কি। মানে সেটি একটি কারণ। রাজনৈতিক বিশ্লেষক এই কথা বলে না, এটা আওয়ামী লীগের প্রপাগান্ডা, এটা সরকারি দলের প্রপাগান্ডা ছাড়া কিছুই না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল 12 বছর 13 বছর ধরে রাস্তায় আছে। তারপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, উনি বিনা কারণে উনি জেল খেটেছেন, এখনো উনি মোটামুটি জেলের মধ্যেই আছেন। আজকে আমাদের দল, আমাদের স্থায়ী কমিটি আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, যিনি যারা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু দলটি পরিচালনা করছেন। আজকে আমাদের ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের এই যে আওয়ামী লীগের কথা তো বললে দুঃখ হয়, আমি একজন সাংগঠনিক সম্পাদক, আমার ডিভিশনের বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথেও আমার কথা হয়। তাদের সংগঠন বলতে কিছু নাই, সবাই হচ্ছে যে কত টাকা বানাবে, কত টাকা দুর্নীতি করবে। কারণ ওয়ার্ড লেভেলের একটা ছাত্রলীগের কমিটিতে আপনি বলার সময় কিন্তু আমি বলি নাই। ভালো কথা, ওই গ্রাম সদস্যের মধ্যেও ওই গ্রামের ওই সদস্য হইতে পারলেও ওই লাখ লাখ টাকা দুর্নীতি অর্জন করা যায়। সুতরাং আওয়ামী লীগের মধ্যে আপনার নেতৃত্ব বলে এখন কিছু নাই, এটি একেবারে একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে, যেখানে ওয়ান ম্যান আর্মি, মানে প্রধানমন্ত্রী সবকিছু চালাইতেছে, প্রধানমন্ত্রীর কথায় সবকিছু হয়, ওনাদের কিন্তু কোনো তথাকথিত সম্মেলন হয় জেলা লেভেলে, উপজেলা লেভেলে দুর্নীতির টাকা খরচ করে ওনারা হাজার কোটি কোটি টাকা খরচ করে সম্মেলন করে এবং গণভবন থেকে ঘোষণা আসে বা তালিম হয়, নির্দেশনা আসে যে কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে। এটা হচ্ছে ওনাদের বর্তমান সাধারণ সম্পাদকের ভাই, যিনি এই যে কিছুদিন আগে নির্বাচনে জিতলেন, পৌরসভা নির্বাচনে, ওনার যে কন্টিনিউয়াস যে ওনার ধারা বিবরণী চলছে, ওনার যে কথাবার্তা চলছে, সেগুলোতে বোঝা যায় যে ওনাদের দল তো একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে। আমাদের দলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী অবস্থায় আছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশে আসতে পারছেন না, উনি মিথ্যা মামলায় তারা জর্জরিত। আমাদের ৩৫ লক্ষ নেতাকর্মীর নামে মামলা আছে গত 12 বছরে। গত 3 দিনে আপনি দেখেন যে আমাদের ছাত্রদল যুবদলের কতজন আহত হয়েছে, কতজন হাসপাতালে আছে, কতজনের নামে মামলা হয়েছে। তারপরেও আপনি বলেন গৃহবিবাদ নিয়ে কথা বলেন। বিএনপিতে কোনো গৃহবিবাদ নাই। বিএনপি 100% ঐক্যবদ্ধ একটি রাজনৈতিক দল। ওনারা পুলিশ প্রশাসন ব্যবহার করে যখন দলীয় কার্যালয়ে তালামারাকে আপনি কোনো বিবাদ, কোনো সমস্যা মনে করছেন না? আমি বলছি নেতৃত্বে আপনি আমার মুখে কথা ঢেলে দিলে কিন্তু সেটা আমি আপনাকে প্রশ্ন করছি, টকশোতে আমার দায়িত্ব হচ্ছে প্রশ্ন করা অতিথিকে, আমি আপনাকে প্রশ্ন করছি। আমি কিন্তু আমার বক্তব্যের প্রথমেই বলেছি যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, নেতৃত্বের প্রতিযোগিতার কারণে অফকোর্স যদি যে তালা মেরেছে কেউ অফিসে বা এটা তো গ্রহণযোগ্য নয়। ওনাদের যেরকম পানিশমেন্ট আছে আমাদেরও পানিশমেন্ট আছে এবং পানিশমেন্ট হয়েছে।
অফকোর্স প্রত্যেকটি রাজনৈতিক দল একটি শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে। বিএনপিও অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ একটি দল এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে। যারা দলের হাইকমান্ডের যে বা দলের যে কনস্টিটিউশন, তার দলের যে নিয়ম কানুন, সেগুলোর বাইরে যদি কারো কোনো কাজ করে তাদের শাস্তি হয়, অবশ্যই তাদের শাস্তি হবে, সেইভাবেই চলছে। যারা যদি অনিয়ম করে তাদের শাস্তি হচ্ছে। কিন্তু আপনি এটাকে একটা টপিক বানিয়ে টকশোতে আলোচনা করার মতো আমি কোনো, বাংলাদেশে এই মুহূর্তে এর চেয়ে অনেক বড় বড় জিনিস ঘটছে যেটা নিয়ে আমরা আপনার আলোচনা ডিজিটাল সিকিউরিটি আইনের ভয় আপনারা নিজেরাও আলোচনা করতে পারছেন না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা অনেক কথা বলেছি এবং মানে সোহরাব হাসান, আমি আপনার কাছে ওনাদের কাছে কি কোনো জবাব আছে যে না, ওনাদের কাছে কি তারা ভাইদের কাছে কোনো জবাব আছে যে কিশোরকে কেন 69 দিন বন্ধ করে রাখা হলো, কেন তাকে টর্চার করা হলো, কেন তাকে তুলে নিয়ে র‍্যাব 3 দিন পরে প্রডিউস করলো? আমরা কথা বলেছি এবং আমাদের কাছে মনে হয় যে রাজনৈতিক দলের আজকে যে ঘটনাটি ঘটেছে এবং আরো যে সকল ঘটনা ঘটছে রাজনৈতিক দলে, সেটি অবশ্যই সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে সেগুলো আসলে কেন হচ্ছে। সোহরাব হাসান, আমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে আজকে ওবায়দুল কাদের যেটি বলেছেন সেটি হচ্ছে যে বিএনপি যে তাদের যেই এক দফার কথা বলেছিল, সরকার পতনের কথা বলেছিল, সেই কর্মসূচি তাদের এক যুগ আসলে আজকে পূর্ণ হয়েছে, সেটি তিনি বলছেন যে এক যুগ পূর্তি হয়েছে। আজকে বিএনপির ভেতরে যে এই ধরেন যে বিভিন্ন তাদের অফিসে তালা মারা কিংবা বিভিন্ন সময়ে যে মনোনয়ন বাণিজ্য সহ যে সকল অভিযোগ ওঠে, সেগুলোর সাথে বিএনপির যে শীর্ষ নেতৃত্বের যে অবস্থা, একজন হচ্ছে রাজনীতি থেকে দূরে, একজন হচ্ছে বিদেশে, সে তার সাথে কোনো সম্পর্ক আছে কিনা আপনি কি মনে করেন? এখন বিএনপির ভিতরে কি আছে, তাদের নেতা কর্মীদের মধ্যে কি দ্বন্দ্ব, সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আমরা যেটা জানি যে বিএনপির রাজনীতি যে ধারায় চলছে তার মধ্যে তো সমস্যা আছে এবং সেটা আওয়ামী লীগের মধ্যেও আছে। আওয়ামী লীগ এত সুশৃঙ্খল দল দাবি করে, তারপরও এই বসুরহাটে যা ঘটেছে। আর সুতরাং এই দুটো বড়, আমাদের দুর্ভাগ্য যে দুটো বড় রাজনৈতিক দলের মধ্যে দলের ভিতরেই নীতি আদর্শের যে শক্তি প্রদর্শনটা বড় হয়ে উঠেছে। এই যে প্রশ্নটা আসলো আপনার আলোচনায় যে বিএনপি সরকার পতন করতে চায়, পতন ঘটাতে চায় এবং আওয়ামী লীগ সেটা প্রতিরোধ করতে চায়, তাহলে কিভাবে প্রতিরোধ করবে, কিভাবে পতন ঘটাবে? গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু এই পতন ঘটানো এবং প্রতিরোধ এই কোনোটাই হওয়া উচিত নয়। বিএনপি, আমি যতটা জানি, কিছুদিন আগ পর্যন্ত তারা বলেছে একটি নতুন নির্বাচন দেয়া, অর্থাৎ, এবং তারা বলছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। আর তারা বলছে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে তারা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা চায়। আওয়ামী লীগ সেটি চায় না। এটি নিয়ে আলোচনা হতে পারে, এটি নিয়ে টিভিতে পত্রিকায় আমরা খবর দেখি, টিভিতে টক শো হচ্ছে, কিন্তু তারা দুই দল বসতেও পারে যুক্তি নিয়ে, পার্লামেন্টে আলোচনা হচ্ছে, কিন্তু এই যে পতনের আন্দোলন এবং সেটি প্রতিরোধ করা, তাতে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা আরো হুমকির মধ্যে পড়বে। এর থেকে বেরিয়ে আসা যায় কিভাবে? এটি একটি রাজনৈতিক সমস্যা যদি বিএনপি মনে করে, সমস্যাটি উত্তরণ কিভাবে ঘটাবে? আর যে আপনি শীর্ষ নেতৃত্বের কথা বললেন, সমস্যা বিএনপি আওয়ামী লীগ দুটোই আছে। এই যে বিএনপির একজন ভাইস চেয়ারম্যান, এবং তিনি বলছেন যে তিনি সবচেয়ে দীর্ঘস্থায়ী ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমদ, বীর বিক্রম, তিনি বলছিলেন যে একটি প্রকাশ্যে একটি বিবৃতি দিয়েছিলেন এবং তাকে শোকজ করা হয়েছে। তিনি সেই শোকজের জবাব দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত তার জবাবের কোনো উত্তর পাননি। এখন তিনি দলে আছেন না নেই, এবং তিনি বলছিলেন কি যে 4 বছর ধরে দলে কাউন্সিল হয় না, কাউন্সিল হওয়া উচিত, কারণ কাউন্সিল ছাড়া আমরা কোথায় কথা বলবো, কেন্দ্রীয় কমিটির বৈঠকও হয় না। তো এই হচ্ছে, দলগুলো এভাবে চলছে। এখন যদি মনে করে, আওয়ামী লীগ যদি মনে করে যে কেন্দ্রীয় কমিটি হচ্ছে দল, এবং বিএনপি যদি মনে করে স্থায়ী কমিটি হচ্ছে দল, তাহলে কিন্তু দলের তৃণমূল পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা তারা এই ধরনের মারামারি করতে থাকবে। অর্থাৎ দলীয় কাঠামোর মধ্যে, দলীয় আলাপ আলোচনার মধ্যে রাজনৈতিক মত ঠিক করার ক্ষেত্রে সবাইকে সঙ্গে নেওয়া উচিত। কিন্তু আমাদের বড় দলগুলো হচ্ছে যে কে কিভাবে, কোন দল ক্ষমতায় থাকবে কিভাবে এবং ক্ষমতায় যাবে কিভাবে, এটাই তাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে।
যে কারণে দলীয় নেতাকর্মীদের চাওয়া পাওয়া, তাদের চিন্তা ভাবনা সেটি কখনো আমলে নেওয়া হয় না, বা তারা যদি একটি সঠিক কথা বলেন সেটা বলতেও পারেন না দলীয় ফোরামে, যে কারণে তারা হয় সংবাদ সম্মেলনে অথবা টেলিভিশন টক শোতে বা পত্রিকায় বলেন। আমি বলছি যে এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত, যেখানে আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, এবং একই দলের মধ্যেও তো ভিন্ন মত থাকবে, যেটি সমবায়িত এবং ধারাবাহিক বলছিলেন যে প্রতিযোগিতা হতে পারে। আপনাকে ধন্যবাদ দাঁড়াবে। আমি আসি যে সেগুলো হচ্ছে মানে বসুরহাট থেকে আমরা যে সকল বক্তব্য শুনছি এবং যেটি হচ্ছে সৌরভ ভাই বললেন এবং শামা আপাও বলছেন, মানে আপনি যেটিকে বলছেন যে হ্যাঁ আপনাদের তৃণমূলে অনেক ভালো অবস্থা আছে, কিন্তু তৃণমূল এবং কেন্দ্রের সাথে যদি যোগাযোগ এবং সাংগঠনিক অবস্থা যদি মানে স্মুথ থাকতো এবং ভালো থাকতো, তাহলে কি মানে বসুরহাটের ওই নেতাকে এইভাবে বক্তব্য দিতে দেয়া লাগতো? না, আমি আপনাকে বলি, সেটি হলো যে বাংলাদেশে পৌরসভা প্রায় আপনি ধরেন আমার ধারণা যে প্রায় 600-650 পৌরসভা আছে, তার মধ্যে 2-4টি জায়গায় এই ব্যত্যয় করেছে, এবং সে কি বলেছে, দলের নেতার বিরুদ্ধে বলছে, দলীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে বলছে, তাই তো? তাহলে কি বুঝতে হবে যে আমার দলের নেতাকর্মীর সাথে তার যে বিচ্ছেদ হয়েছে, সে বলার সাহসটাই দলের মধ্যে আছে, বলতে পারছে, এবং তার দলীয় ফোরামে বলা উচিত ছিল, না বলে উনি মাইক টেলিভিশন রেডিওতে বলছে। তারপরেও সে দলে আছে এবং সে মেয়র আছে, এবং আমাদের দল তাকে সেই ব্যবস্থাপনার মধ্যে রেখেছে, তাকে দলীয় বিচারের কাঠগড়ায় নিয়ে আসার জন্য, এবং তাকে যে ছেড়ে দেওয়া হচ্ছে এমনটি কিন্তু না, দল তাকে যে ভৎসনা দিচ্ছে না এমনটিও কিন্তু না। কিন্তু বিষয়টা হচ্ছে সে যে বলছে, সে দীর্ঘদিন আওয়ামী লীগার, ত্যাগী আওয়ামী লীগার, আমাদের সাধারণ সম্পাদকের ছোট ভাই, উনি খুব শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু হঠাৎ উনি কেন এরকম বলছে সেটা আমাদের দলের মধ্যে চলছে। এটা হ্যাঁ, তার সাথে হয়তো ব্যক্তি পর্যায়ে কারোর সাথে মতদ্বন্দ্ব হতে পারে, এটা কিন্তু সার্বিক কিছু নয়, এরকম সার্বিক গোটা দেশে কিন্তু এরকম বিষয়। আরেকটা কথা বলি, সেটা হলো যেমন হাফিজ সাহেবের প্রতি একজন বললো যে উনি কি করে আমাকে শোকজ করে। দলের মধ্যে এরকম ব্যক্তি পর্যায়ে কখনো কখনো টানাপোড়েন সৃষ্টি হয়, তার মানে এটি যে সামগ্রিকভাবে দলেরই একটি, হ্যাঁ নিশ্চয়ই দলের ক্ষত, দলের একটি জায়গার একটা ক্ষত, সেই ক্ষত কিন্তু দলগুলো, আমাদের দল বিশেষ করে সারিয়ে তোলে। আমি বিএনপিকে দোষারোপ করে বলছি না যে বিএনপির মধ্যে আছে, আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে এটা আছে। তবে আমি কর্মী হিসেবে মনে করি, রাজনৈতিক কর্মী হিসেবে এই শিষ্টাচার মেনে চলা উচিত প্রত্যেকের, যে দলের নেতা যদি কোনো একটা জিনিস চাপিয়েও দেয়, দেখা গেলো আমার প্রতি একটা অন্যায় অবিচার হয়েই গেল, আমার উচিত হবে, নেতা তো সবসময় অন্যায় করে, হয়তো একটা করেছে, আমাকে যে নেতা 1000 দিন ন্যায় করেছে সেটা আমি দেখছি না, একদিন হয়তো নেতা হয়তো তাকাতে ভুল করেছে, অথবা একটু আমার সাথে কথা বলতে ভুল করেছে, এটাকে যেসব কর্মীরা বড় করে দেখে নেতা অথবা দলকে খাটো করে, ওরা আসলে রাজনৈতিক শিষ্টাচার মানে না, এবং তার রাজনীতি করার মতো মানসিক কাণ্ডজ্ঞান তাদের নেই বলে আমার বিচার হয়। আমি মনে করি নেতা কোনো সময় আমাকে শাসন করতেই পারে, সেটা আমাকে মানতে হবে। এই মানার কালচার, যেটি আমাদের সৌরভ ভাই বিজ্ঞ সাংবাদিক বলছিল, এই কালচারটা আমাদের ইনার পলিটিক্সের মধ্যেও আমাদের করা উচিত। আমার নেতাকে মানা উচিত, নেতার সিদ্ধান্ত মানা উচিত, নেতা যদি আমার প্রতি অন্যায় করে থাকে আমার ফোরামে কথা বলা উচিত, আমার ফোরামের বাইরে কথা বলা উচিত না। এই বিষয়গুলো কখনো কখনো আমরা যে বললাম না, স্বাভাবিক বলছিল আবেগপ্রবণ হয়ে করে ফেলি, তো আবেগপ্রবণের মাত্রা কোথায় বাড়ে? যেরকম ত্যাগীনতার কথা বলছেন, সেই ত্যাগীনতা নিশ্চয়ই এগুলো জানেন, এবং তিনি নিশ্চয়ই পরিস্থিতির মানে মধ্য গিয়ে এগুলি বলতে বাধ্য হয়েছে। না, অনেক সময় উনি কোনো পরিস্থিতির মধ্যে দিয়েও বলতে পারে, অনেক সময় ব্যক্তিগতভাবে উনি খুব ক্ষুব্ধ হয়েছে কারোর প্রতি, হয়তো সে আউটবাস্ট করে ফেলেছে, এটা তো আবেগের বিষয় হতে পারে, সে কিন্তু আর সবসময় এখন বলছে না, হয়তো ওই সময়গুলো হয়তো সে বলেছে, এবং সে কিন্তু যথেষ্ট জনপ্রিয় একটা মানুষও বটে, প্রমাণ হয়েছে ইলেকশনে। আমি সমবায় আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে মানে আবারও ওই জায়গাটি একটু বলি, যেটি ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি তাদের যে সরকার পতনের আন্দোলন সেটির মানে 12 বছর হয়ে গেছে, এবং আপনারা সেই আন্দোলনের পক্ষে বলবেন যে মামলা দিয়েছে, গ্রেফতার করেছে, মানে সব মেনেও যদি বলা হয়, তারপরে আপনার মনে হয় যে আপনাদের সাংগঠনিকভাবেও যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বিষয়টিও আসলে ভাবার আছে, যে সাংগঠনিকভাবেও আপনারা ঠিকঠাক মতো মানে ওয়ার্ক করছে কিনা আপনাদের সংগঠন, সেটি আপনারা কখনো ভেবে দেখেছেন কিনা? 1 নম্বর প্রশ্ন, আপনার 2 নম্বর প্রশ্নের উত্তরটা আগে দেই। সাংগঠনিকভাবে বিএনপি ওয়ার্ক করছে 12 বছরে। উনি যেটা ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন, উনি তো প্রত্যেকদিনই অনেক কথা বলেন, তো উনি যেটা বলেছেন সেটা উত্তরে আমি বলতে চাই যে এই সরকার যখন থেকে ক্ষমতায় আছে, হ্যাঁ, তখন থেকে কিন্তু শুরু হয়েছে বিটিআর হত্যা দিয়ে। ওনারা কি এই যে কয়দিন আগে গেল দেখে প্রসঙ্গটা আমি তুললাম, এই বিটিআর হত্যা দিবস গেল, ওনারা কি প্রতি বছর কি এই চৌকস আর্মি অফিসারগুলো হত্যা হয়েছে, ওনারা কি সেটা পালন করেন? বিটিআর হত্যার মধ্য দিয়ে শুরু হয়েছে ওনাদের রেজিম, ওনাদের 2009 সাল থেকে। তারপরে
আমাদের যে হত্যা ইলিয়াস ছিল আলী গুম আপনারা। হয়েছে। মোটেও না, এটা একেবারে ডাহা মিথ্যা হত্যার পরে কথা। যে খুঁজে পাওয়া যায়নি। ডাহা মিথ্যা, 3 দিন ডাহা খুঁজে মিথ্যা পাওয়া কথা। কাকে 3 দিন যে খুঁজে পাওয়া হত্যার যায়? পরে 3 দিন খুঁজে পাওয়া যায়নি কাকে বেগম 3 জিয়াকে। দিন খুঁজে- বেগম জিয়াকে তার বাড়িতে খুঁজে পাওয়া মানে যায়নি। এই ধরনের অসত্য কথা আমাদের যেদিন খবরে বলছি, খবর দেখেছি না না খবরে দেখার কি এই আছে? কথা কেন যেদিন বলেন? যেদিন পুরো ভিডিও সরকার ভিডিও হত্যা আপনি করে। আমাকে বলতে দেন, আপনি অসত্য কথা টকশোতে এসে বললে তো হবে অসত্য না। তথ্য আপনি দিচ্ছেন কেন? আপনি ডাহা মিথ্যা কথা বলছেন দাঁড়া ভাই। বেগম জিয়া প্লিজ, করে তো আপনি পালিয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে ডাহা মিথ্যা কথা আপনার প্রধানমন্ত্রীকে না, খুশি করার জন্য না, বলতে না, পারেন না। আপনি আচ্ছা, কেন আমি একটা আপনাকে মিথ্যা তথ্য উপস্থাপন করছেন? যেই দিন আমি সশরীরে উপস্থিত ছিলাম, আমি দেশবাসীর উদ্দেশ্যে জানাতে চাই যে দাঁড়া ভাই আজকে এখন যে স্টেটমেন্টটি করলো ডাহা মিথ্যা কথা। যেই দিন কোনটা কথা বলছেন? কোন কোন statement-টা? স্টেটমেন্টে? আমি বলছি যে যেই দিন বিডিআর হত্যা হয়েছে সেই দিন সন্ধ্যার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কার্যালয়ে এসেছেন। আমি সেখানে সশরীরে উপস্থিত ছিলাম। সেখানে শুনি সংবাদ সম্মেলন করেছেন। আমরা নাটক দেখেছি যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী একবার বিডিআর ইয়েতে যায়, একবার প্রধানমন্ত্রীর সাথে এসে বৈঠক করে। এই যে সময়গুলো তারা ক্ষেপণ করেছে, তৎকালীন আর্মি চিফ তখন বাইরে দাঁড়িয়ে তামসা দেখছিলেন, সব প্রশাসনরা বাইরে দাঁড়িয়েছিলেন। শোনেন, আমাদের শুনেন, আমাদের বাস্তবতা হচ্ছে বেগম জিয়াকে 3 দিন পাওয়া যায়নি, এটা আমরা জানি। আপনারা ওই 25শে ফেব্রুয়ারি পরে বেগম জিয়া 3 দিন পাওয়া যায়নি, খুঁজে সাংবাদিক খুঁজে পাইনি তাকে বাড়িতে কোথাও। এটা মিথ্যা সত্য কথা। সাংবাদিক 4 দিন পরে উনি সংবাদ সম্মেলন করেছে, এটা সত্য। মিথ্যা কথা। এটা আমরা জানি। আপনারা আপনাদের সংবাদ ঘেটে দেখবেন যে এবং দারা সাহেব যেটা বলছেন শেখ হাসিনাকে খুশি করার জন্য বলছেন, এছাড়া কোনো কাউকে কারণ খুশি নাই। না। আপনি আজকে যেমন আজকে মিথ্যা তথ্য দিচ্ছেন, দলকে দায়ী করছেন, আপনি সবাই দায়ী আপনি করছেন। আমার কথাটা হতে পারে না। সামাপা শেষ করুন, কথাটা আমি শেষ আপনাকে করতে চাপ দিচ্ছেন দিচ্ছি না। না তো। আপনি আপনার সময় টাইম কথা বলবেন, এইটাও তো আপনাদের তথাকথিত গণতন্ত্র। মিথ্যা তথ্য দিবেন কেন? আপনি আচ্ছা, আরে বলেন, আপনার শুরু আপনি হয়েছে, বলে যান, বলেন, আপনার বলেন। বিটিআর হত্যা দিয়ে শুরু হয়েছে, তারপরে আপনার একের পর এক গুম হয়েছে, খুন হয়েছে। এই 12 বছরে অফকোর্স বিএনপি সাংগঠনিকভাবে আওয়ামী লীগ 100% চেষ্টা করেছে বিএনপিকে ভাঙার এবং বিএনপিকে দুর্বল করার। প্রত্যেকটি জেলায় আমাদের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। বিএনপিকে ভাঙার বহু এখনো ষড়যন্ত্র তারা করছে, কিন্তু ব্যর্থ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত দুর্বল দল নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যত দিন যাচ্ছে তত শক্তিশালী হচ্ছে, নেতাকর্মীরা তত ঐক্যবদ্ধ হচ্ছে এবং ঐক্যবদ্ধ হচ্ছে দেখে আপনাদের তারা সাংগঠনিক ভয়ে আমরা যদি কোনো সমাবেশ দেই তারা যানবাহন ধর্মঘটটাকে ফেসবুকে একজন তামাশা করে লিখেছে যে বিএনপি তো ধর্মঘট ডাকার হরতাল ডাকার দরকার নাই, কারণ বিএনপি সমাবেশ ডাকবে আর আওয়ামী লীগ ধর্মঘট ডাকবে যানবাহনের। আমরা রাজশাহীতে সমাবেশ করেছি, ধর্মঘট ডেকেছে, তার আগে সমাবেশ করেছি, ধর্মঘট ডেকেছে, যানবাহন কোনো বাস চলতে পারবে না। এই যে ভয়, কেন এত ভয়? বিএনপি তো নাই, ওনারা বলে দাবি করে যে বিএনপি নাই, তাহলে বিএনপি কেন এত ভয়? বিএনপির নেতা কর্মীরা প্রেস ক্লাবের সামনে দাঁড়ালে পুলিশ মারমুখী হয়ে তাদেরকে মারতে আসে কেন? বিএনপি কে কেন এত ভয়? একদম সংক্ষেপে, তারপরে আমি সোহরাব ভাইকে দিয়ে শেষ করব। বিএনপি তো সেই দল যে দলের স্রষ্টা জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 30 সেকেন্ডে কর্নেল তাহেরের মতো বন্ধু মুক্তিযোদ্ধা হত্যা করেছিল। 5000 মুক্তিযোদ্ধা অফিসারকে খুন করেছিল। তারপরে 3জন সেক্টর কমান্ডারকে মেরেছে। 3জন শোনেন, বাংলাদেশে বহু খুন হয়েছে, কোন সেক্টর কমান্ডার কোন সরকার মারেনি, জিয়াউর রহমান মেরেছিল। সেই দলের নেতাকর্মী তো বিদেশি লোকজনকে আপনারা মেরেছেন, আরো কথা বলি, আপনারা বাঁচাতে পারেননি। আরো একটা কথা বলি, এই যে সমাবেশ আমার মনে আছে, বিএনপি আমরা সমাবেশ ডাকলে কি করতো, আপনি তো হয়তো আপনি টেলিভিশন খুললে পাবেন, আমরা ওই কাজটা করিনি এখনো, আমরা ওই কাজ করতে যাইনি। আগের দিন রাতে আপনারা বিএনপি ভাঙার চেষ্টা করছেন, আমরা বিএনপি ভাঙার কোনো চেষ্টা করছি না, বরং বিএনপি রাজনৈতিকভাবে এমন দেউলিয়া হয়েছে যে পুলিশকে তারা লাঠি দিয়ে পেটাতে যায়, মারতে যায় সারাদিন। আমরা বহু মার খেয়েছি পথে, আমাদের মন্ত্রী এমপি নেতা রাস্তাঘাটে মার খেয়ে মরেছে। এমনকি যখন আমি বলবো আমার শামা আপার আব্বা আমাদের দল করতেন, তখন উনিও কিন্তু পুলিশকে মারেন নাই। এই বিএনপি হচ্ছে সেই দল যে আইন শৃঙ্খলা পুড়িয়ে মেরে ধ্বংস করে দেয়, বাধ্য হয়নি না। এটা আমি কথা বলছি, পরে কথা বলি। বিএনপি এমন একটা অরাজনৈতিক দল, এটা কোনো রাজনৈতিক দল নয়। আমাদের সাধারণ সম্পাদক কাদের ভাই যেটা বলেছে যে 12 বছর ছিল এক দফা করতেছে না, এটা দেউলিয়া দল, এই জন্য জনগণ তাদের রাষ্ট্র দ্বারা রাষ্ট্র কিছু করে না। আপনি দল আপনি সন্ত্রাস করবেন, আওয়ামী লীগের গত 12 বছরে বিএনপি যেভাবে মূল্যায়ন করছে এবং ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগ যেভাবে মূল্যায়ন করছে, মানে তার বাইরে কি আপনার কোনো মূল্যায়ন আছে কিনা? না, অবশ্যই আছে। এই যে মূল্যায়নের মধ্যে যে ঘৃণা, যে বিদ্বেষ, যে প্রতিহিংসার বহিঃপ্রকাশ, এর থেকে রাজনীতিকে যদি বের করে না আনা যায়, রাজনীতিকে
আমি দলীয় রাজনীতির কথা বলছি না, আওয়ামী লীগ বিএনপির কথা বলছি না, সামগ্রিক রাজনীতিকে। এখন সামাওয়াজ যদি মনে করেন যে আওয়ামী লীগই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, আবার দারাভাই যদি মনে করেন যে জিয়াউর রহমান এসেই শত শত মানুষকে হত্যা করেছে, তাহলে এই যে হত্যা করেছে যেটা তার বিচার হোক, তার আদালতে যাক, মামলা হোক, আর সেটি আদালত বিচার করুক। কিন্তু আজ আমরা টেলিভিশনে, আজ আমরা একে অপরের মধ্যে যে ভাষায় কথা বলি, আর সেটি কিন্তু তাহলে একসঙ্গে পার্লামেন্টে কিভাবে বসবেন আপনারা? যে একসঙ্গে তো পার্লামেন্টে বসা যায় না পরস্পরকে, আর টিভিতে পাশাপাশি বসবেন কি করে? যখন আমি মনে করি যে আমার সামনে যিনি বসে আছেন তিনি খুনি, অথবা আমার সামনে যিনি বসে আছেন তিনি যদি আমাকে মনে করেন আমি খুনি, তাহলে এই দুইজনের মধ্যে রাজনীতি হয় না, এমনকি এক দেশে থাকাও সম্ভব না। আমি মনে করি এখান থেকে আত্মোপলব্ধি করা উচিত। এই যে রাজনৈতিক নেতারা দারাভাই আপনাকে ধন্যবাদ। দুজনেই আমরাও প্রত্যাশা করি যে রাজনৈতিক দলগুলো মানে বলা এবং করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করেই বলবেন। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।